নমস্কার, এডুকেশন অনলাইনের আরও একটা নতুন পর্ব। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আমার সকল পড়ুয়া বন্ধু, দর্শক বন্ধু, অভিভাবক যারা রয়েছেন পর্দার ওপারে, সকলকে স্বাগত জানাবো আজকের পর্বে। আজ মূলত অঙ্কের ক্লাস হবে, ক্লাস 8 এবং ক্লাস 9-এর অঙ্কে আমরা থাকবো এবং গোটা বিষয়টাই মোটামুটি জ্যামিতির উপর দিয়ে থাকার চেষ্টা করা হবে। আগে পরিচয় করে নেব, স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার সুদীপ্ত বর্মন আজকে রয়েছেন আমাদের সঙ্গে, উত্তর ঝাপরদহ শ্রী শিক্ষা নিকেতন ডোমজুর। স্যার আপনাকে অনেক অনেক স্বাগত। স্যার অবশ্যই পড়াশোনায় তো যাবো, তার আগে আজকে ঠিক কি কি পড়বো বা পড়ুয়াদের যদি গোটা বিষয়টা একবার জানিয়ে দেওয়া যায়। হ্যাঁ, প্রথমত এই লকডাউনের জন্য তো স্কুল বন্ধ, একদমই তাই। এবং অঙ্কের মতন একটি বিষয় যেটা সরাসরি না বোঝালে খুবই মুশকিলের ব্যাপার হয়, সেখানে আমরা চেষ্টা করব যতটা সম্ভব এই সমস্ত প্রোটোকলস মেনে পড়ুয়াদের কাজ পর্যন্ত যতটা যাওয়া যায়। আমরা অষ্টম শ্রেণীতে আজকে যেটা করব সেটা ওদের জ্যামিতির শুরুর জিনিস, প্রথম চ্যাপ্টার জ্যামিতির পূরককোণ, সম্পূরককোণ, সন্নিহিতকোণ। বেশ। এবং নবম শ্রেণীতে যেটা করব সেটা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। একেবারেই তো তোমরা জেনে গেলে আজকে আমরা ঠিক কোন বিষয়ের উপর থাকবো, অর্থাৎ অষ্টম শ্রেণী ক্লাস 8-এর পড়ুয়াদের জন্য কোণে থাকছি আমরা, এবং ক্লাস 9-এর জন্য ক্ষেত্রফল সম্পর্কিত যে বিষয় রয়েছে, উপপাদ্য রয়েছে, সেদিকে থাকবো। তাই দুটো কথা বলবো অনুষ্ঠান শুরুর আগে। অষ্টম এবং নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য আজকের ক্লাস, প্রথমে আমরা অষ্টম শ্রেণীর ক্লাস শুরু করব। তাই যদি জ্যামিতি বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই সেটা রেকটিফাই করতে পারো, ফোন করতে পারো। দেখো রেড স্টেপে সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, তোমাদের সমস্যা হলে ফোন করো, স্যার সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন। কিন্তু যতক্ষণ আমরা অষ্টম শ্রেণীর ক্লাসে থাকবো ততক্ষণ আমরা অষ্টম শ্রেণীর পড়ুয়াদেরই ফোন নেব, এবং অবশ্যই সেই ফোন হতে হবে আলোচনা ভিত্তিক। তাহলে চলো আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে এগোই। প্রথমে তোমাদের প্রশ্নটা একবার দেখিয়ে নেব। প্রথম প্রশ্ন রয়েছে যে সমকোণ বলতে আমরা কি বুঝি, সমকোণ বলতে কি বোঝো। পরপর প্রশ্নগুলো রয়েছে এবং গোটা বিষয়টাই স্যার কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে তোমরা বুঝিয়ে দেবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। স্যার আমরা আলোচনায়। হ্যাঁ, প্রথম প্রশ্ন আছে সমকোণ বলতে কি বোঝো। এখন সমকোণ বলতে আমরা প্রথম যে জিনিসটা ছোটোবেলা থেকেই শিখে আসছি সেটা হচ্ছে যে সমকোণ মানে 90 ডিগ্রি। একটা 90 ডিগ্রি কোণকে আমরা সমকোণ বলি। এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে সমকোণ বলতে আমরা একটা সরলরেখা আছে, তার উপর যদি আমরা আরেকটা সরলরেখাকে একদম খাড়াভাবে যদি দাঁড় করিয়ে দিই, তাহলে যে কোণটা তৈরি হবে সেটা হলো সমকোণ। এইখানে যে কোণটা তৈরি হবে এটা হলো সমকোণ। ছবিটা একটু ভালো করে এঁকে দিচ্ছি। এই কোণটা হলো সমকোণ। একটা সরলরেখার ওপর আরেকটা সরলরেখা একদম খাড়াভাবে দাঁড়ালে তাদের মাঝখানে যে কোণগুলো তৈরি হয় তাদেরকে সমকোণ বলে। এই কোণটাকে আমরা পরিমাপ করলে 90 ডিগ্রি কোণ পাবো, এটা ঠিক কথা। এবার আমরা পরের প্রশ্ন মুভ করব। একদমই তাই। এবং পরবর্তী প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাবে। সেই পরবর্তী প্রশ্ন যেটা আছে বলতে পূরককোণ কাকে বলে। হ্যাঁ, পূরককোণ কাকে বলে, সেই পূরককোণটাও স্যার বুঝিয়ে দেবেন বোর্ডওয়ার্কের মাধ্যমে। দুটি কোণের সমষ্টি বা যোগফল যদি এক সমকোণ হয়, দুটি কোণের সমষ্টি বা যোগফল যদি এক সমকোণ হয়, তাহলে আমরা তাদেরকে পূরককোণ বলি। মনে করো 30 ডিগ্রি কোণ যোগ 60 ডিগ্রি কোণ, এই দুটো কোণকে যোগ করলে আমরা পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণের পূরককোণ 60 ডিগ্রি, আবার 60 ডিগ্রি কোণের পূরককোণ 30 ডিগ্রি। এইভাবে তোমরা দেখতে পারো যে মনে করো 1 ডিগ্রি কোণ বললাম, তাহলে 1 ডিগ্রি কোণের পূরককোণ কী হবে? 89 ডিগ্রি। আবার যদি আমি জেনারেলি বলি এক্স ডিগ্রি একটা কোণ আছে, তাহলে এক্স ডিগ্রি কোণের পূরককোণ আমরা কাকে বলবো? না, 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোণকে। এবার তোমরা দেখবে তোমাদের বইতে অনেকগুলো কোণ দিয়েছে যাদেরকে জাজ করতে বলেছে, যাদেরকে দেখতে বলেছে যে তারা পরস্পর পূরক কিনা। তোমরা দেখতে পারো, ধরো 27 ডিগ্রি কোণ, এর পূরককোণ কী হবে? কীভাবে বার করব? 90 ডিগ্রি বিয়োগ 27 ডিগ্রি, তাহলে 90 বিয়োগ 27
এটা করলে আমরা পাবো 63। তাহলে 27 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 63 ডিগ্রি কোণ। ঠিক আছে, এইটা হলো পূরক কোণ। আর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। হ্যাঁ স্যার, নেক্সট কোয়েশ্চেনটা যাবো, একটু হ্যাঁ। পেনটা তো। পরবর্তী প্রশ্ন রয়েছে সম্পূরক কোণ কাকে বলে? তোমরা কোয়েশ্চেনটা একবার দেখে নাও, তারপর আমরা অবশ্যই যাব সম্পূরক কোণ কাকে বলে। পরবর্তী প্রশ্ন যেটা আছে, সম্পূরক কোণ কাকে বলে? পূরক কোণের ক্ষেত্রে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়েছে বা এক সমকোণ হয়েছে। সম্পূরক কোণের ক্ষেত্রে দুটো কোণের সমষ্টি হবে 2 সমকোণ। সম্পূরক কোণের ক্ষেত্রে দুটো কোণের সমষ্টি হবে 2 সমকোণ। নতুন পেজে যাচ্ছি। মানে আমি যদি একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা দাঁড় করিয়ে দিই, তাহলে এখানে আমার একটা সমকোণ আমি পেয়েছি, আবার এখানে একটা সমকোণ পেয়েছি। তাহলে এই দুটো সমকোণকে যদি আমি যোগ করি, তাহলে আমি পাচ্ছি 2 সমকোণ। এখন 2 সমকোণ মানে তাহলে কত হবে? 90 যোগ 90 বা 2 গুণ 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি। তার মানে দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে তাদেরকে আমরা পরস্পর সম্পূরক কোণ বলবো। দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা তাদেরকে পরস্পর সম্পূরক কোণ বলবো। মনে করো একটা কোণ আছে 110 ডিগ্রি, আরেকটা কোণ আছে 70 ডিগ্রি। এদেরকে যোগ করলে আমরা পাচ্ছি 180 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, 180 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 70 ডিগ্রি। আবার সত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোণ 110 ডিগ্রি। এভাবে তোমরা দেখতে পারো যে 90 ডিগ্রি কোণ, মনে করো 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কী হবে? 90 ডিগ্রি, কারণ এদেরকে যোগ করলেই আমরা 180 ডিগ্রি পাবো। তোমাদের বইতে সম্পূরক কোণেরও অনেকগুলো অঙ্ক দিয়েছে, যাদেরকে চেক করতে বলেছে, যাদেরকে দেখতে বলেছে যে তারা সম্পূরক কিনা। কি করবে তোমরা? শুধুমাত্র কোণ দুটোকে যোগ করে দেখবে যে 180 ডিগ্রি হচ্ছে কিনা। যদি হয় তাহলে তারা পরস্পর সম্পূরক, যদি না হয় তাহলে তারা পরস্পর সম্পূরক নয়। এক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে একটা কোণকে যদি আমি x ডিগ্রি ধরে নিই, তাহলে তার সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি বিয়োগ x ডিগ্রি। মানে আমাকে যদি কোনো একটা কোণ দিয়ে দেয় যে 120 ডিগ্রি একটা কোণ দিল, তাহলে এর সম্পূরক কোণ আমরা কীভাবে বার করব? 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি মানে 60 ডিগ্রি। এইভাবে আমরা সম্পূরক কোণ বার করব। পরবর্তী প্রশ্নে যাব, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই ফোন করতে পারো। সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার রয়েছে। এবং আমরা সম্পূরক কোণ শিখলাম, এরপর যাব সন্নিহিত কোণ বলতে কি বোঝো। তোমরা স্ক্রিনে দেখতে পাবে প্রশ্নটা, সন্নিহিত কোণ বলতে কি বোঝো? এবার যেটা আসছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ বলতে আমরা কি বুঝবো? আমি আগে একটা ছবি আঁকবো। দেখো এখানে 3টে কোণ আঁকা হয়েছে। একটা কোণ এ ও বি, একটা কোণ এ ও সি, আরেকটা কোণ বি ও সি। এদের মধ্যে আমি দুটো কোণকে ভাবছি, একটা কোণ এ ও বি এবং কোণ বি ও সি। এই দুটো কোণের মধ্যে দেখো আমি তিনটে পয়েন্ট বলছি। এক, এদের একটা সাধারণ শীর্ষবিন্দু ও আছে, একটা সাধারণ শীর্ষবিন্দু ও আছে, একটা সাধারণ বাহু ও বি আছে। কি কি বললাম? সাধারণ
শীর্ষবিন্দু ও সাধারণ বাহু ওবি। এবং আরেকটা জিনিস দেখার, সেটা হচ্ছে ওবির দুদিকে ওসি এবং ও এ আছে, মানে কোন দুটো এ ও বি এবং বি ও সি এর একটা সাধারণ বাহু ওবি এবং অন্য যে দুটো বাহু তাদের রেসপেক্টিভলি ও এ এবং ওসি, এরা ওবি বাহুর মানে সাধারণ বাহুর দুটো বিপরীত দিকে আছে। এরা সাধারণ বাহুর দুটো বিপরীত দিকে আছে। তাহলে এক্ষেত্রে এই দুটো কোণকে আমরা বলবো পরস্পর সন্নিহিত। এদেরকে আমরা বলবো পরস্পর সন্নিহিত কোণ। এক্ষেত্রে দেখো আমি আরেকটা কোণের কথা বলেছি, এ ও সি। আচ্ছা, এ ও সি আর মনে করো বিওসি, এওসি আর বিওসি এই দুটো কোণের ক্ষেত্রে সাধারণ শীর্ষবিন্দু ওসি একটা সাধারণ বাহু, কিন্তু এরা সন্নিহিত কোণ নয়। তার কারণ এদের যে অপর বাহুগুলো সেটা সাধারণ বাহুর একই দিকে আছে। দেখো, ওসি সাধারণ বাহুর একই দিকে ওবি এবং ওসি সাধারণ বাহুর একই দিকে ও এ। সেই কারণে এরা কিন্তু সন্নিহিত কোণ নয়। সন্নিহিত কোণ হতে গেলে যে তিনটে পয়েন্ট বললাম সেই তিনটে পয়েন্টকে মানতে হবে। বেশ, তবে কি আমরা পরবর্তী প্রশ্নে যাব স্যার? একদম। এবং পরবর্তী প্রশ্ন বোধহয় একটি উপপাদ্য রয়েছে, একই উপপাদ্য সরলরেখার উপর অঙ্কিত দুটি পরস্পর সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হবে। হ্যাঁ, 5 নম্বর প্রশ্নটা তোমরা একবার এক ঝলকে একটু দেখে নাও। একই সরলরেখার উপর অঙ্কিত দুটি পরস্পর সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক। এবার আমরা উপপাদ্যটায় যাব। আচ্ছা, উপপাদ্যটাতে বলা হচ্ছে যে একই সরলরেখার উপর যদি দুটি সন্নিহিত কোণ থাকে, এবি একটা সরলরেখা আছে, ও সরলরেখাটার উপর একটি বিন্দু, ও সি একটা রেখা আঁকলাম, যাতে আমি এই ওবি সরলরেখার ওপর দুটো সন্নিহিত কোণ বি ও সি আর কোণ সি ও এ, এই দুটো কোণ আমরা পেতে পারি। আমাকে প্রমাণ করতে হবে যে এই দুটো কোণের যোগফল হচ্ছে 2 সমকোণ। এটা প্রমাণ করার জন্য আমরা উপপাদ্য স্টাইলেই পুরোটা লেখার চেষ্টা করছি। প্রথমে তাহলে প্রদত্ত কি থাকলো? এবি সরলরেখার উপর কোণ বিওসি ও কোণ সিওএ পরস্পর সন্নিহিত কোণ। আমাদের প্রামাণ্য কি? কোণ বিওসি যোগ কোণ সিওএ সমান 2 সমকোণ। এটাকে প্রমাণ করতে গেলে আমাকে একটা অঙ্কন করতে হবে। কি না, ও বিন্দুতে আমি একটা লম্ব ও এন আঁকবো এবির উপর। তাহলে অঙ্কনটা কি? এবির উপর ও বিন্দুতে ও এন লম্ব আঁকা হলো।
নেক্সট পেজে গেলাম, আমি ছবিটাকে আরেকবার রাখছি। এ বি ও সি এন, প্রমাণ। দেখো এ বি লম্ব ও এন, আমরা কিছুক্ষণ আগেই দেখেছি সমকোণ কাকে বলে। না কোনো একটা সরলরেখার ওপর আরেকটা সরলরেখা যদি খাড়াভাবে দাঁড় করানো হয়, মানে লম্বভাবে যদি দাঁড় করানো হয়, তাহলে তাদের মাঝের কোণগুলো হয় সমকোণ, এক সমকোণ করে। তাহলে এখানে কোণ এন ও বি সমান কোণ এ ও এন সমান এক সমকোণ। তাহলে কোণ এন ও বি যোগ কোণ এ ও এন, এটা হয়ে গেল দুই সমকোণ। এখন দেখো কোণ এন ও বি এটাকে আমরা দুটো কোণে যোগফলে লিখতে পারি। একটা কোণ এন ও সি যোগ কোণ সি ও বি যোগ কোণ এ ও এন, যেমন আছে তেমন রাখলাম। এটাকে একটা ব্র্যাকেটে রেখে দিই, সমান দুই সমকোণ। বা এই ব্র্যাকেটটাকে খুলে আমি এই কোণ সিওবি আর কোণ এওএন এই ব্র্যাকেটের মধ্যে, এই দুটোকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে চলে আসছি। তাহলে এটা হয়ে গেল কোণ এন ও সি যোগ ব্র্যাকেট খুলে, আচ্ছা কোণ সিওবিকে আমি কোণ বিওসি লিখতে পারি। আমি যেরকম প্রদত্ততে যেরকম লিখেছি কোণ বিওসি, সেরকমভাবে কোণ বিওসি লিখলাম। তাহলে কোণ বিওসি যোগ কোণ এওএন সমান দুই সমকোণ। নেক্সট পেজে গেলাম, ছবিটা আরেকবার রাখি। এ বি ও সি এন। তাহলে দেখো কোণ, আচ্ছা এটা আগের পেজে যেটা ছিল যে কোণ এন ও সি, কোণ এন ও সি যোগ কোণ বি ও সি যোগ কোণ এ ও এন। এবার আমরা এই কোণগুলোকে গ্রুপ করছি। তাহলে কোণ এ ও এন যোগ কোণ এন ও সি যোগ কোণ বি ও সি সমান দুই সমকোণ। বা কোণ এ ও এন যোগ কোণ এন ও সি, এই দুটো কোণকে দেখো যোগ করলে আমার কোণ এ ও সি আমি পেয়ে যাব, আর কোণ বি ও সি আলাদা করে যেমন আছে থাকলো, সমান দুই সমকোণ। বা কোণ এ ও সি যোগ কোণ বি ও সি সমান দুই সমকোণ। এটাই ছিল যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমরা প্রমাণ করলাম যে একটি সরলরেখা এবির ওপর যদি দুটি সন্নিহিত কোণ তৈরি হয়, একটা বিওসি আর একটা এওসি, তাহলে তাদের সমষ্টি বা যোগফল হবে দুই সমকোণ। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার যে এই উপপাদ্যটা বিপরীত ক্রমেও সত্য। বিপরীত ক্রমেও সত্য বলতে বোঝায় যে যদি দুটো সন্নিহিত কোণের সমষ্টি আমরা দুই সমকোণ জানি, তাহলে আমরা এটাও জানি যে সন্নিহিত কোণ দুটো একই সরলরেখার উপরে আছে। আমি আবার বলছি, যদি আমরা জানি যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ, তাহলে আমরা এটাও জানি যে তারা একই সরলরেখার উপরে আছে। এবার আমরা এখান থেকে কিছু প্রয়োগ করব। পেজটাকে রাখছি, নেক্সট পেজে। তোমাদের বইতে এই ধরনের বেশ কিছু অঙ্ক আছে। একটা ছবি দিয়ে দিয়েছে,
এবি একটা সরলরেখা আছে, ও বিন্দুতে এই কোণটা মনে করো বলে দিয়েছে এক্স ডিগ্রি, ও বিন্দুতে বি এম এন এই কোণটা মনে করো বলে দিয়েছে 30 ডিগ্রি, এই কোণটা মনে করো বলে দিয়েছে 60 ডিগ্রি, আর এই কোণটা বলছে 70 ডিগ্রি, এম এন ও পি। প্রশ্ন হলো এই চিত্রতে এক্স সমান কত। এখন দেখো আমরা অনেকগুলো পরপর সন্নিহিত কোণ পেয়েছি, এদেরকে যদি আমি সবকটাকে যোগ করি তাহলে তারা একই সরলরেখার উপরে আছে এবি। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে কোণ এ ও এম যোগ কোণ বি ও এম, এ ও এম আর বি ও এম দেখো ঠিক আগের চিত্রের মতন না, এবি সরলরেখার ওপর ও বিন্দুতে ও এম একটা সরলরেখা আলাদা করে আছে, যাতে কোণ বিওএম আর কোণ এওএম দুটো সন্নিহিত কোণ তৈরি হয়েছে। তাহলে এদের সমষ্টি হবে দুই সমকোণ বা 180 ডিগ্রি। এখন এওএম কত? আমি এওএমকে লিখতে পারি কোণ এওপি যোগ কোণ পিওএন যোগ কোণ এনওএম, আর কোণ বিওএমটা বলে দিয়েছে এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি। কোণ এওপি হলো 70 ডিগ্রি, কোণ পিওএন দেওয়া আছে 60 ডিগ্রি, কোণ এনওএম দেওয়া আছে 30 ডিগ্রি, আর এক্স ডিগ্রি যোগ হচ্ছে সমান আমরা পাচ্ছি 180 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি কত? 180 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি যোগ 60 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান কত হচ্ছে? 70 যোগ 60 হলো 130 যোগ 30 মানে 160, 180 থেকে 160 বাদ করছে, তাহলে হলো 20 ডিগ্রি। তাহলে সুতরাং এক্স সমান 20। বেশ, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও সমস্যা হয় তো ফোন করতে পারো, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার রয়েছে। তাহলে স্যার আমরা কি পরবর্তী ধাপে যাব? হ্যাঁ, পরবর্তী ধাপে যাব। বেশ, তবে তার আগে একটা ফোন রয়েছে, একটু ফোন নিয়ে নিই। হ্যালো, কে বলছো? আমি অর্ণব ঘোষ, কাল্লা মহারাজা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্ন হলো, এমন একটি সংখ্যা যার দ্বিগুণ হচ্ছে তার সম্পূরক কোণ? আচ্ছা, এবং আমি নিজে একটি সরলরেখা এবি আঁকলাম, এই এবি সরলরেখার উপর একটি বিন্দু পি নিলাম, আবার এবি সরলরেখার উপর পি বিন্দু থেকে একটি রশ্মি আঁকলাম, এবং এর জন্য যে দুটি সন্নিহিত কোণ তৈরি হলো সেই সন্নিহিত কোণ দুটির মান যোগ করে দেখি যোগফল 180 ডিগ্রি, প্রমাণ করো। আচ্ছা, তুমি পরে যে প্রশ্নটা করলে সেটা উপপাদ্যটাই, যে উপপাদ্যটা এইমাত্র আমরা প্রমাণ করলাম সেই উপপাদ্যটাই। আর প্রথম প্রশ্নটায় আমি যদি ধরে নিই যে ছোট কোণটা এক্স ডিগ্রি, তাহলে তার ডাবল হচ্ছে বড় কোণটা, তার দ্বিগুণ মানে 2x ডিগ্রি। তাহলে আমাকে বলা আছে যে এক্স ডিগ্রি যোগ 2x ডিগ্রি সম্পূরক বলেছিল, তাহলে সমান 180 ডিগ্রি, মানে 3x ডিগ্রি হলো 180 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে ছোট কোণটা হয়ে গেল 60 ডিগ্রি, তাহলে অপর কোণটা 120 ডিগ্রি। দেখো 60 ডিগ্রির দ্বিগুণ 120 ডিগ্রি এবং তাদের যোগ করলে 180 ডিগ্রি পাই, অতএব 60 ডিগ্রি আর 120 ডিগ্রি সম্পূরক কোণ। বেশ, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছো, এবং পরবর্তী যে প্রশ্ন তুমি করেছো সেটা স্যার একটু আগে যে উপপাদ্য দেখিয়েছেন সেই উপপাদ্যটা যদি তুমি কোনো কারণে মিস করে যাও তাহলে ফেসবুকে সিটিভিএন একেডির ফেসবুক পেজে পুরো অনুষ্ঠানটা লাইভ হচ্ছে, তুমি পরে স্ক্রোল করে এডুকেশন অনলাইনের আজকের পর্বটা দেখে নিতে পারবে, সেখানে তুমি উপপাদ্যটা পুরোটা পরপর ডিটেলে পেয়ে যাবে। আশা করি সেটা চোখ বুলিয়ে নিলে তোমার অনেকটা সুবিধে হবে। তাহলে স্যার এবার আমরা ক্লাস 9-এর দিকে যাই। একদম। বেশ, ক্লাস
9-এর দিকে যাব। ক্লাস 8-এর কোন বা উপপাদ্য সে বিষয়ে ক্লাস আমরা এখানে শেষ করে পরবর্তী ধাপটা যাব ক্লাস 9-এর জন্য। এবং ক্লাস 9-এর যে পড়ুয়া বন্ধুরা রয়েছে, তোমরা এই সংক্রান্ত অর্থাৎ ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যে কোনো সমস্যায় পড়লে অবশ্যই ফোন করবে। আমরা একটু একটু করে ক্লাসের দিকে এগোচ্ছি। প্রথম প্রশ্নটাই থাকছে যে ত্রিভুজ এবং সামন্তরিকের ধারণা। ত্রিভুজ এবং সামন্তরিকের ধারণা ক্লাস 9-এ স্টুডেন্টদের ক্ষেত্রে ত্রিভুজ এবং সামন্তরিকের ধারণা সবারই আছে, তাও একটু বলে নেওয়া। ত্রিভুজ কি আমরা জানি যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটি সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। এবিসি একটা ত্রিভুজ, এই জিনিসটা আমরা জানি যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটি সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। আর সামান্তরিক কি না, একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, মানে এই দুটো বাহু পরস্পর সমান্তরাল, আবার এই দুটো বাহু পরস্পর সমান্তরাল। আমি সামান্তরিকটা নাম দিচ্ছি ABCD। এই দুটো ধারণা আমাদের সবারই আছে, তাও একবার বলে নেওয়া। এবং আমরা তাহলে next আমরা question এর দিকে যাব। পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন রয়েছে সমান্তরাল যুগলের ধারণা। ধারণা। আমরা সমান্তরাল সরলরেখা জানি, সমান্তরাল যুগল এই কথাটা হয়তো আমাদের কাছে একটু নতুন হতে পারে। বেশ। আচ্ছা, সমান্তরাল যুগল বলতে কিছুই না, দুটো সমান্তরাল সরলরেখাকে একসাথে সমান্তরাল যুগল বলে, আলাদা কোনো কিছুই নয়। তোমরা সমান্তরাল সরলরেখা বলতে যে জিনিসটা তোমরা করে এসছো এতদিন, তাদেরকে দুটো সমান্তরাল রেখাকে যদি একসাথে আমরা বলি তাহলে আমরা তাদেরকে বলবো সমান্তরাল যুগল বা সমান্তরাল সরলরেখা যুগল। এখানে আমরা নাম দিতে পারি ABCD। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। নেক্সট কোয়েশ্চেনটা এর সাথেই রিলেটেড। দুটি সমান্তরাল সরলরেখা ও তাদের ভেদক দ্বারা গঠিত কোণগুলির মধ্যে সম্পর্ক। ক্লাস 8-এই তোমরা এই কাজটা করে এসছো। একদমই তাই। এবার প্রশ্নটা তোমরা দেখে নিয়েছো, আমরা এবার বোর্ড ওয়ার্কে যাব। আচ্ছা, AB এবং CD দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা। আমরা একটা ভেদক MN আঁকলাম। আমরা জানি যে এই কোণগুলো অনুরূপ কোণ সমান হয়। কোণ M, এইগুলো নাম দিই GH। কোণ MGB সমান হয় অনুরূপ কোণ MGB, MGB লিখলাম, সমান কোণ GAD। একইভাবে এই কোণটার সাথে এই কোণ GAC অনুরূপ হবে, মানে কোণ MGA এবং কোণ GAC অনুরূপ হবে। এরকমভাবে আমরা আরও দুই জোড়া অনুরূপ কোণ পাবো যারা প্রত্যেকেই সমান হবে। এছাড়া আরেকটা জিনিস কি আছে খুবই বিখ্যাত, একান্তর কোণ। সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে একান্তর কোণগুলো সমান হয়। এখানে একান্তর কোণ কারা? এই কোণটা সাথে এই কোণটা, মানে কোণ AGH এর সাথে কোণ GHD, এরা হলো একান্তর কোণ, এরা সমান হবে। আরেক জোড়া একান্তর কোণ আছে, মানে কোণ BGH এবং কোণ CHG, এই দুটো কোণ একান্তর এবং এরা সমান হয়। এই ধারণাগুলো তোমাদের ক্লাস 8-এই আছে। আবার নতুন করে, যেহেতু আমরা নতুন করে জ্যামিতি শুরু করছি, সেই কারণে আরেকবার বলে নেওয়া জাস্ট। তাহলে কি আমরা স্যার পরবর্তী প্রশ্নে যাব আমরা। 4 নম্বর প্রশ্ন রয়েছে, একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে থাকা সামন্তরিক ও ত্রিভুজের ধারণা। 4 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে থাকা সামন্তরিক ও ত্রিভুজের ধারণা। বেশ, আচ্ছা, একই ভূমি এবং একই সমান্তরাল যুগল। একটা আমি ত্রিভুজ আঁকলাম ABC। ABC ত্রিভুজের ভূমিটা BC। আমি আরেকটা ত্রিভুজ BC কে ভূমি করেই আঁকলাম
ডিবিসি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিবিসি এরা একই ভূমি বিসির ওপর অবস্থিত। একইভাবে আমরা যদি সামান্তরিকের কথা ভাবি, তাহলে একটা সামান্তরিক আঁকলাম এবিসিডি, আর একটা সামান্তরিক আঁকলাম MBCN। এই দুটো সামান্তরিক একই ভূমি বিসির ওপর অবস্থিত। এখন এটা তো হলো একই ভূমির ওপর অবস্থিত ত্রিভুজ এবং সামান্তরিক। একই সমান্তরাল যুগলে অবস্থিত বলতে আমরা কি বুঝবো? একটা ত্রিভুজ আঁকলাম এবিসি, আর একটা ত্রিভুজ আঁকলাম MPN। এই দুটো ত্রিভুজ দেখো একই সমান্তরাল যুগল, দুটো সমান্তরাল সরলরেখার মাঝখানে আছে। একই সমান্তরাল যুগল বা দুটো সমান্তরাল সরলরেখার মাঝখানে আছে। তাদের ভূমিগুলো একটা সরলরেখার, দুটো সমান্তরাল সরলরেখার একটার উপরে, আর শীর্ষবিন্দু বিপরীত শীর্ষবিন্দুটা অপর সরলরেখার উপরে। এবার যদি আমরা আগের কনসেপ্টটার সাথে, আগের ধারণাটার সাথে আর এই ধারণাটাকে যদি মিলিয়ে দিয়ে বলি যে আমরা এমন দুটো ত্রিভুজ আঁকতে চাই যারা একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, তাহলে দেখো এই দুটো ত্রিভুজ এবিসি আর ডিবিসি, এই দুটো ত্রিভুজ একই ভূমি বিসির ওপর আছে, সাথে একই সমান্তরাল যুগল এডি সমান্তরাল বিসি এর মধ্যে আছে। তাহলে এই দুটো ত্রিভুজ হলো একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে থাকা দুটো ত্রিভুজ। একইভাবে আমরা সামান্তরিকের ক্ষেত্রে বলতে পারি ABCD MBCN। এই দুটো সামান্তরিক একই ভূমি বিসির ওপর এবং একই সমান্তরাল যুগল AN সমান্তরাল বিসির উপরে আছে। আমরা কি পরবর্তী প্রশ্নে যাব। একটা উপপাদ্য আছে। 6 নম্বর প্রশ্নে যাচ্ছি। 6 নম্বর প্রশ্ন তোমাদেরকে টেলিভিশন স্ক্রিনে দেখাবো। 6 নম্বর প্রশ্ন না, 5 নম্বর প্রশ্ন। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন। উপপাদ্য রয়েছে, যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফলও সমান্তরাল। সমান। হ্যাঁ, 5 নম্বর প্রশ্নটা দেখে নাও। ক্ষেত্রফল সমান হবে। ক্ষেত্রফল সমান্তরাল। একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান। তো আমি দুটো ছবি হতে পারে, মানে দুই ধরনের ছবি হতে পারে। একটা ABCD, MBCN। আমরা দুটো সামান্তরিক নিয়েছি যাদের ভূমি বিসি এবং তারা এমডি সমান্তরাল বিসি এই সমান্তরাল যুগলের মধ্যে আছে। এরা এরকমভাবেও থাকতে পারতো।
স্যার যতক্ষণ বোর্ড ওয়ার্ক করছে ততক্ষণ আরও একটা কথা, আরও একটা বিষয় আরও একবার বলে রাখি, তাহলে আমরা এখন নবম শ্রেণীতে যেহেতু রয়েছি যে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যতে, তাই যদি তোমাদের কোনো সমস্যা হয়, ক্লাস 9-এ যে পড়ুয়া বন্ধুরা পর্দার উপরে রয়েছো, তোমরা গোটা অনুষ্ঠানটা দেখছো, ক্লাস নিচ্ছ, যদি সমস্যা হয়, কোনো রকম সমস্যা হয়, তোমরা সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার যাচ্ছে দেখো রেড স্ট্রিপে, তোমরা ফোন করতে পারো সেই প্রশ্ন নিয়ে। আচ্ছা, দুই ধরনের ছবি হতে পারে। দুটো ছবির ক্ষেত্রেই প্রমাণটা আমাদের একই রকমভাবে হবে। এক্ষেত্রে প্রদত্ত কি? সামান্তরিক ABCD ও সামান্তরিক MBCN একই ভূমি, BC ও একই সমান্তরাল যুগল MD সমান্তরাল BCর মধ্যে আছে। প্রামাণ্য কি? না সামান্তরিক ABCD সমান সামান্তরিক MBCN। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে সামান্তরিক ABCD সমান সামান্তরিক MBCN বলতে আমরা বুঝবো যে এদের ক্ষেত্রফল সমান। সামান্তরিক ABCD এবং সামান্তরিক MBCN বলতে আমরা বুঝবো যে এদের ক্ষেত্রফল সমান। একইভাবে যদি ত্রিভুজের ক্ষেত্রে হয় যে ত্রিভুজ ABC আর ত্রিভুজ PQR সমান বলে দেওয়া হয়েছে, তার মানে কি না এদের ক্ষেত্রফল সমান। এবার আমরা এই উপপাদ্যতে কোনো অঙ্কন নেই, আমরা প্রমাণের দিকে চলে যাব। বেশ, আমি চট করে ছবিগুলো আরেকবার এঁকে ফেলি। প্রথম ছবিটা এটা ছিল ABCD MBCN, আর পরবর্তী ছবিটা ছিল এরকম ABCD এবং MBCN। প্রমাণ। আচ্ছা, তোমাদের দুটো ত্রিভুজের সর্বসম হওয়ার ধারণা আছে। আমরা 4 ধরনের সর্বসমতা পেতে পারি: SSS, AAS, SAS এবং RHS। এক্ষেত্রে দেখো BM আর CN MBCN সমান্তরিকের দুটো বিপরীত বাহু, তাহলে এরা সমান্তরাল। MD এদের একটা ভেদক, তাহলে কোণ BMA আর কোণ CND এরা পরস্পর অনুরূপ কোণ এবং সমান হবে। তাহলে BM সমান্তরাল CN, MD ভেদক। সুতরাং কোণ BMA সমান অনুরূপ কোণ CND। একইভাবে দেখো ABCD সমান্তরিকে বিপরীত বাহু AB এবং DC, তাহলে AB এবং DC সমান্তরাল, AB সমান্তরাল DC, আবার সেই MD ভেদক। তাহলে দেখো এই দুটো কোণ মানে কোণ BAM সমান অনুরূপ কোণ CDN। আর এছাড়া আমরা আরেকটা জিনিস জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। তা সামান্তরিকের বিপরীত বাহুগুলো যদি সমান হয় তাহলে BM এবং CN সমান।
BM সমান CN। তাহলে ক্লাস একটু 9-এর help যেহেতু করছি। উপাধ্যায় আমরা রয়েছি, তাই যদি তোমাদের সমস্যা হয় আরও একবার বলছি, তোমরা ফোন করতে পারো, কারণ যতক্ষণ ক্লাস চলছে তার মাঝে ফোন করলে তোমাদের কোনো সমস্যা থাকলে সেই সমাধানটাও হয়ে যাবে। পাশাপাশি সিটিভিএন একেডির লাইভ ফেসবুক পেজে তোমরা এই অনুষ্ঠানটা দেখতে পারো, বা যদি কেউ মিস করে যাও পরে তোমরা পেজ থেকে সেই অনুষ্ঠানটা বা এই এডুকেশন অনলাইনের এই পর্বটা তোমরা দেখে নিতে পারো। বোধওয়াকে যাবো আমরা। পরের পেজে গেলাম, তাই ছবিটা আরেকবার আঁকলাম। ABCD MBCN, ABCD MBCN। আচ্ছা, তাহলে দেখো আমরা দুটো ত্রিভুজের কথা ভাবছি, ত্রিভুজ BMA ও ত্রিভুজ ত্রিভুজ B না, ও ত্রিভুজ CND। দেখো এই ত্রিভুজগুলোর মধ্যে আমি প্রথম পেয়েছি কোণ BMA সমান কোণ CND, দ্বিতীয় পেয়েছি কোণ BAM সমান কোণ CDN, আর তৃতীয় পেয়েছি কোণ বাহু BM সমান বাহু CN। তাহলে অ্যাঙ্গেল সাইড সর্বসমতা থেকে আমরা বলতে পারি, সুতরাং ত্রিভুজ BMA সর্বসম ত্রিভুজ CND। যে মুহূর্তে এরা সর্বসম হয়ে গেল তাহলে এরা সমান হয়ে গেল। পেজ পাল্টালে বারবার করে ছবিটা আঁকার দরকার পড়ছে। সেক্ষেত্রে স্যার যারা এক্সাম দেবে আর কি, যে আমি পরীক্ষার্থীরা, সেটা তারাও অবশ্যই যদি বলবো যে পৃষ্ঠা বদল করে এটা তাহলেও সবসময় তাদেরকে সবসময় সেই ছবিটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ প্রত্যেকটা করলে পেজে। ভালো, এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কন্টিনিউ করতে হবে। আচ্ছা। কন্টিনিউ করলে ভালো এই কারণেই ভালো যে তারা যখন নিজেরা করবে তাদের বুঝতে সুবিধা হবে কোথাও। তাদের নিজেদের বুঝতে সুবিধা হবে। কারণ অনেক ক্ষেত্রেই স্টুডেন্টদের একটা নেচার দেখা যায় যারা একটু দুর্বল অঙ্কে, যে তারা উপপাদ্য মুখস্থ করার চেষ্টা করে। এখন এটা কিন্তু খুব বাজে জিনিস, উপপাদ্য বুঝেই করা দরকার, সেটা মুখস্থ করে হবে না। বেশ। ABCD MBCN। তাহলে দেখো আমি চতুর্ভুজ MBCD সমান চতুর্ভুজ MBCD লিখলাম এরকমভাবে। দুটো একই চতুর্ভুজ লিখেছি, তাদের ক্ষেত্রফল তো সমান হবেই। এবার আমি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার কে পেয়েছি সর্বসম। এখন এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এদের ক্ষেত্রফলও সমান, তো আমি এখান থেকে এদের ক্ষেত্রফলগুলোকে বাদ দিচ্ছি। তাহলে চতুর্ভুজ MBCD বিয়োগ ত্রিভুজ BMA সমান চতুর্ভুজ MBCD বিয়োগ ত্রিভুজ CND। এবার দেখো চতুর্ভুজ MBCD মানে এই গোটা জিনিসটা, এখান থেকে যদি আমি BMA মানে এই ত্রিভুজটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে দেখো আমার কাছে ABCD এই সামান্তরিকটা পড়ে থাকে। তাহলে চতুর্ভুজ MBCD মাইনাস ত্রিভুজ BMA এটা হয়ে গেল সামান্তরিক ABCD সমান
চতুর্ভুজ এমবিসিডি, চতুর্ভুজ এমবিসিডি থেকে যদি আমি এবার সিএনডি এই ত্রিভুজটাকে বাদ দিয়ে দিই, ত্রিভুজ সিএনডি যদি এটাকে বাদ দিয়ে দিই, তাহলে দেখো এমবিসিএন এই সমান্তরিকটা পড়ে থাকলো। তাহলে সমান্তরিক এমবিসিএন। এবার দেখো এটাই প্রমাণ করার ছিল যে সামান্তরিক এবিসিডি এবং সামান্তরিক এমবিসিএন এরা পরস্পর সমান। তাহলে আমরা উপপাদ্যটা প্রমাণ করে দেব। বেশ, তবে আমরা পরবর্তী প্রশ্নে যাব স্যার। পরবর্তী প্রশ্নে যাব। 6 নম্বর প্রশ্ন, এবং এটাই শেষ প্রশ্ন আর কি। এবি রেখাংশের বিপরীত পার্শ্বে এবিসিডি ও এবিইএফ সামান্তরিক এমনভাবে আছে যাতে ডিএএফ বিন্দু তিনটি অসমরেখা হয়। প্রমাণ করো ডিসিইএফ একটি সামান্তরিক এবং সামান্তরিক এবিসিডি প্লাস সামান্তরিক এবিইএফ ইকুয়াল টু সামান্তরিক ডিসিইএফ। দেখো এটা এই উপপাদ্যটার উপরেই দাঁড়ানো একটি প্রয়োগ। তোমাদের 9-এ কিন্তু প্রয়োগ খুবই ইম্পর্ট্যান্ট এবং একটি প্রয়োগ কিন্তু আসবেই। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, কালারটা এটা আজকের ক্লাসের একেবারে লাস্ট কোয়েশ্চেনে আমরা রয়েছি, তাই যদি তোমাদের কোনো ফোন থাকে, সমস্যা থাকে, তাহলে তোমরা এরই মাঝে ফোনে ট্রাই করতে পারো যদি কোনো সমস্যা থাকে। আর না হলে তোমরা ক্লাসটা খুব ভালো করে দেখো, যারা মিস করে গেছো তারা পরে আবার ফেসবুক পেজ থেকে ক্লাসটা দেখে নিতে পারবে। আমরা শুরু করি। হ্যাঁ, একদম। এবিসিডি একটা সামান্তরিক আছে এবং এবিইএফ অপর একটি সামান্তরিক আছে এমনভাবে যাতে ইডিসি বা এফএবি, একটু আগের কোয়েশ্চেনের পেজটা, একদম প্রশ্নটা। আচ্ছা, এবিটা কমন ছিল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবিইএফ। আচ্ছা, এখানে এবিটা কমন ছিল, তাহলে আমি একটু নামগুলো পাল্টাচ্ছি। এখানে এবিটা দুটোর সাধারণ বাহু ছিল, তাহলে এবিসিডি এবং এবিইএফ দুটো সামান্তরিক এমনভাবে আছে যাতে এফ এ এবং ডি এরা অসমরেখা হয়, মানে একই সরলরেখা এরা নেই। তাহলে আমাকে প্রথম দেখাতে হবে যে ডিসিইএফ এটা একটা সামান্তরিক। দেখো প্রথমটার প্রমাণ খুবই সহজ, এবি এবং ডিসি সমান্তরাল, আবার এবি এবং এফই সমান্তরাল, এবি সমান্তরাল ডিসি, আবার এবি সমান্তরাল এফই। তাহলে সুতরাং ডিসি সমান্তরাল এফই। আবার আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এবি এবং ডিসি সমান, আবার এবি এবং এফই সমান, তাহলে এবি সমান ডিসি, আবার এবি সমান এফই। তাহলে সুতরাং ডিসি সমান এফই। তাহলে চতুর্ভুজ ডিসিইএফ এ আমরা দুটো বিপরীত বাহু সমান এবং সমান্তরাল পেলাম, তাহলে ডিসিইএফ সামান্তরিক। এটাই আমাদের প্রথম প্রমাণটা ছিল। আচ্ছা, এবার আমরা আরেকবার কোয়েশ্চেনটা একটু ব্যাক করি। সেকেন্ড প্রশ্ন, প্রথম প্রমাণটা হয়ে গেল, এবার আরেকটা কোশ্চেন রয়েছে, সেটা দেখে নেবো। আমরা সামান্তরিক এবিসিডি প্লাস সামান্তরিক এবিইএফ ইকুয়ালস টু সামান্তরিক ডিসিইএফ। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই এবং বিই এরা এবিইএফ এই সামান্তরিকের দুটো বিপরীত বাহু, তাহলে এরা সমান। এডি এবং ইসি এবং বিসি এরা এবিসিডি
সামান্তরিকের দুটো বিপরীত বাহু, তাহলে এরাও সমান। আবার DCEF এরা এই সামান্তরিকের দুটো বিপরীত বাহু হলো DF এবং EC। তাহলে দেখো ত্রিভুজ ADF ও ত্রিভুজ BCE তে আমরা AF সমান BE, AD সমান BC এবং FD সমান EC পেলাম। তাহলে ত্রিভুজ ADF সর্বসম ত্রিভুজ BCE SSS সর্বসমতা থেকে, তাহলে এদের ক্ষেত্রফল হলো সমান। বেশ, আচ্ছা নেক্সট পেজে যাই। একেবারেই লাস্ট প্রশ্নে রয়েছে উপপাদ্য, সেটা প্রমাণ করতে হচ্ছে এবং এটা আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। বুঝতে না পারলে আরও একবার পেজে গিয়ে তোমরা গোটা প্রোগ্রামটা দেখে নিতে পারো। আসলে আমরা ক্লাস আজকে 8 আর 9-এর ম্যাথসে ছিলাম এবং জ্যামিতির উপরেই ছিলাম আজকে। ক্লাস 8-এও জ্যামিতি এবং ক্লাস 9-এর ক্ষেত্রেও জ্যামিতিটাকেই বেছে আজকের ক্লাস করানো শুরু করেছেন স্যার, এবং আমরা একেবারেই লাস্ট কোয়েশ্চেনে আছি। এই কোয়েশ্চেনটা সলভটা দেখে নেব। আচ্ছা, আমাকে দেখাতে হবে ABCD এর ক্ষেত্রফল আর ABEF এর ক্ষেত্রফল দুটো যোগফল DCEF এই সামান্তরিকের সাথে সমান। আমরা প্রমাণ করে ফেলেছি যে ADF এবং BCE এদের ক্ষেত্রফল সমান। বেশ, এখন দেখো সামান্তরিক ABCD যোগ সামান্তরিক ABEF আচ্ছা, ABCD প্লাস ABEF এর থেকে যদি আমরা তোমরা অবশ্যই ক্লাসটা করি দেখছো এবং ত্রিভুজ সে জায়গায় দাঁড়িয়ে ক্লাস ADF এবং ক্লাস 9 এবং এর যোগ করি ক্লাসে ত্রিভুজ রয়েছি আমরা। BCF, এই ত্রিভুজটাকে বিয়োগ করলাম আর এই ত্রিভুজটাকে যোগ করলাম। তাহলে দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে এরা কেটে যাবে, ফলে যোগফলটা সমানই থাকবে। এখন এই ফিগারটা থেকে এই FADCBE এই ফিগারটা থেকে যদি আমরা এই ত্রিভুজটাকে বাদ দিয়ে এই ত্রিভুজটাকে ঢোকাই, তাহলে দেখো আমরা সামান্তরিক DCEF পেয়ে যাচ্ছি। আমরা আবার রিপিট করছি, FADCBE এই ক্ষেত্রটা থেকে যদি আমরা এই ত্রিভুজটাকে বাদ দিয়ে যদি এই ত্রিভুজটাকে ঢুকিয়ে দিই, তাহলে আমরা দেখো DCEF এই সামান্তরিকটাকে পেয়ে যাচ্ছি। এখন আমরা এটাকে বাদ দিয়ে এটাকে ঢোকাতে পারি কেন না? আমরা কিছুক্ষণ আগেই প্রমাণ করেছি যে ADF এবং BCE এবং BCE এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। বেশ, তাহলে আমাদের এই সমাধানটা প্রমাণিত হলো, প্রমাণ হয়ে গেল। এবং আমাদের হাতে যেহেতু একেবারে অল্প কিছুটা সময় রয়েছে, তাই আমরা তো হাতে কলমে শিখলাম, কিন্তু বেশ কিছুটা বিষয় তো আমাদের মাথায়ও রাখতে হয়। তাই সেই বিষয়টা একটু স্যারের কাছ থেকে শুনে নেব। স্যার, সেক্ষেত্রে ঠিক কোন কোন বিষয়গুলো মাথায় রেখে জ্যামিতি বলুন বা উপপাদ্য বলুন এগুলোর দিকে এগোতে হবে? এক্ষেত্রে যেটা জ্যামিতির ক্ষেত্রে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস করা। আচ্ছা, যত বেশি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি পরীক্ষার হলে তো তাড়াতাড়ি করাটাও একটা বড় ফ্যাক্টর, তো তত তাড়াতাড়ি এবং তত
এবিলিটির সাথে কাজটা করতে পারবে। আমাদের গভর্নমেন্টের যে বইটা আছে তাতে প্রচুর সমাধান করে দেওয়া আছে এবং প্রচুর করতে দেওয়া আছে। আমি প্রত্যেককে বলবো যে সবকটা করো, সবকটা করো, এবং সময় সুযোগ বুঝে যেগুলো আটকাবে সেগুলোকে সমাধান করিয়ে নাও এবং সেগুলোকে আবার করে প্র্যাকটিস করো। যতবার প্র্যাকটিস করবে তত বেশি স্কিলটা তৈরি হবে। সেক্ষেত্রে স্যার এটা তো জ্যামিতি বা উপপাদ্য গেল, কিন্তু এই সময় যেহেতু পড়ুয়ারা একেবারেই বাড়িতে বসে, একেবারেই কি বাড়িতে। সাজেশন দিতে চাইছেন? হ্যাঁ, আমি সেক্ষেত্রে বলবো যে বইতে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেইগুলোকে বারবার করে করো। সেইগুলোকে আগে বারবার করে করো। প্রথমে দেখো, দেখে স্টেটমেন্টটাকে মানে বিবৃতিটাকে খাতায় লেখো, লিখে বইটাকে বন্ধ করে নিজে প্রমাণ করার চেষ্টা করো। যদি না হয় আবার দেখো এবং আবার প্রথম থেকে করার চেষ্টা করো। এইভাবে করতে করতে দেখবে যে নিজের যে স্কিলটা দরকার অনুশীলনীটাকে সমাধান করার জন্য সেটা তৈরি হয়ে যাচ্ছে। মানে উদাহরণ, তারপর নিজে করো, তারপর অনুশীলন, কোথায় একদম। যদি পরপর ওয়েতে যাওয়া হ্যাঁ, যায়। একদম এইভাবেই এটা করা দরকার। বেশ, তোমরা ক্লাস 8 এবং ক্লাস 9-এর ম্যাথসে ছিলাম আমরা, তোমরা যারা আমাদের সঙ্গে ছিল তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ আজকের এই পর্বটা শেষ করতে হবে আমাদেরকে। স্যার ছিলেন সঙ্গে, স্যারকেও অনেক ধন্যবাদ জানাবো সঙ্গে থাকার জন্য। তোমরা এভাবেই এডুকেশন অনলাইনের সঙ্গে থেকে, এবং অবশ্যই লকডাউন থাকুক, করোনার উদ্বুদ্ধ পরিস্থিতিতে যতই টানাপোড়েন থাকুক না কেন, পড়াশুনোটা যেন জারি থাকে সেদিকে নজর দিও। এখন এ পর্যন্তই, নমস্কার।